আমার রাজ্যে সরি জেলার যিনি প্রেসিডেন্ট আছে তাকেও আমি কিন্তু বলতে ছাড়িনি আপনাদের জন্যই। কারণ তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিটিং মিছিল করছেন, এই মোদিজি আসছেন, যা মমতা দিদি যেখানে যাচ্ছেন প্রশাসনিক সভার নামে রাজনীতির বক্তব্য দিলেও সেখানে লোক নিয়ে যেতে খোঁজ নিয়ে দেখুন গাড়ি ভাড়া দিতে হয়, বিরিয়ানির প্যাকেট দিতে হয়, কাউকে টাকা দিয়ে মাঠ ভরাচ্ছে, আর আমাদের কর্মী সমর্থকরা নিজের গাঁটের টাকা খরচ করে এসে মাঠ ভরাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমরা তাদেরকে চটটা দিতে পারলাম না। আমি দুঃখিত। এই আবেগ আপনাদের, এই ভালোবাসা আমরা বরাবরই আমরা পরাজিত হয়ে আসছি। আর এই আবেগ ভালোবাসা থাকলে আমরা 100 বার আপনাদের কাছে পরাজিত হব। কোনো দুর্নীতির কাছে, কোনো ভয়ের কাছে, কোনো আতঙ্কের কাছে আমরা মাথা নত করব না। ঠিক যেভাবে আপনাদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য, কৃষকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, ছাত্র যুবদের জন্য, এক কথাই নাগরিকের হয়ে কথা বলার জন্য আমাকে অন্যায়ভাবে 42 দিন, মালিক ভাইকেও 42 দিন জেলে রেখেছিল। আপনাদের বলি এইভাবেই মানুষের জন্য কথা বলে যাব। 42 দিন কেন, যদি 420 দিন আমাদেরকে জেলে রাখে আমরা পিছপা হব না, আমরা ভয় পাবো না। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। কোন সমাজে আমরা বসবাস করছি? আপনি শুধু সন্দেশখালী নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের সন্দেশখালী করে রেখেছে এই শাসকের হাইনারা, যেখানে জমি লুট থেকে শুরু করে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া থেকে শুরু করে ওখানকার মহিলাদের সাথে কুকর্ম করা থেকে শুরু করে যে সমস্ত অন্যায়গুলো করছে, সুস্থ সমাজের মানুষ এটাকে মেনে নিতে পারে না। তাদেরকে আমরা পরাজিত করার জন্য, তাদেরকেই প্রতিহত করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি, একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেব বলে। সুতরাং সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দিতে গেলে কি লাগবে? স্যাক্রিফাইস করতে হবে। খারাপ লাগছে আপনাকেও, আপনার জন্য আমাকেও, কিন্তু কিছু করার নেই। আমরা ভালো দিনের অপেক্ষায় আছি তো নাকি? যে ভালো দিনটাতে কি হবে? যেই সকালের অপেক্ষায় আমরা আছি, যেই সকালে জাত ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না, ওই সকালের অপেক্ষাই করছি আমরা। বর্ণে বর্ণের কোনো লড়াই থাকবে না, ওই সকালের অপেক্ষাই করছি। সন্দেশখালীর মা বোনেদের দিকে যারা খারাপ নজরে তাকিয়েছিল, আগামী দিনে বাংলার কোন মা বোনেদের দিকে না তাকাতে পারে, সেই সকাল আমরা গড়ে তুলব। যারা অন্যায় করলো তাদেরকে বাঘ বলে সম্বোধন করছে, যারা অন্যায় করলো তার কত সুগার আছে তাই নিয়ে মাননীয়ার চিন্তা হচ্ছে। যে বাচ্চাদের মিড ডে মিল থেকে চুরি করেছে, যারা গরিব মানুষের রেশন চুরি করলো, তার নাকি সুগার হয়ে গেছে, মাননীয় খুব চিন্তিত। কিন্তু বাংলায় রন্ধে রন্ধে যে দুর্নীতি ঢুকে গিয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই দুর্নীতি মুক্ত বাংলা কি করবে মাননীয় একটুও ভাবছেন না। হয়তো তার ভাবার সময় নাই, কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, সৌহার্দের বাংলা, এই বাংলা নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমাদের বাংলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। তাই বন্ধুগণ, দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি আমাদের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে আমাদের ক্ষমতা দখল বড় কথা স্বপ্ন নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনটাই আমাদের স্বপ্ন। তাই আমরা আমাদের কাজে লেগে আছি। বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে মানুষ কিভাবে উপকৃত হবে তার জন্য আমরা সদা চিন্তিত। মানুষ যেখানে অন্যায় হয়েছে, যেখানেই অনাচার হয়েছে, আইএসএফ সেখানেই পৌঁছেছে। আপনারা জানেন কদিন আগে চোপড়াতে বিএসএফ একটা পরীক্ষা খনন করছিল, সেখানে মাটি চাপা পড়ে 4টে শিশুর প্রাণ গিয়েছে। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক রাজনীতি করলো, কিন্তু খোঁজ নিয়ে দেখুন তার পরিবার এখনো হয়তো ক্ষতিপূরণ পায়নি। কিন্তু আমরা আমাদের রাজ্য নেতৃত্বরা গিয়েছিলেন তাদের পরিবারের সাথে কথা বলেছি, প্রয়োজনে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমিও তাদের সাথে ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কথা বলেছি যে প্রয়োজনে তাদের 4 জনের হয়ে আমরা কলকাতা হাইকোর্টে লড়াই করব, আইনি লড়াই করব তাদেরকে ন্যায় ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য। আপনারা দেখেছিলেন ওই আপনার চোপড়াতে, ওখানে আমি পৌঁছে গিয়েছিলাম। আমার আদিবাসী সমাজের মা বোন বাপ ভাইদের উপরে
বাচ্চাদের উপরে কিভাবে আক্রমণ নামিয়েছিল তৃণমূলী এই জমি হাঙররা, তৃণমূলের এই দুষ্কৃতীরা। ওখানে ওদের বাড়ি ঘরদর পুড়িয়ে দিয়েছিল, বাচ্চাদের বই পেন খাতা পুড়িয়ে দিয়েছিল, খাবার দাবার যা ছিল চুরি করে নিয়ে চলে গিয়েছিল। তাদের বাড়িতে থাকা মাথার উপরে কোনো ছাদ ছিল না। ওখানে আমি পৌঁছেছিলাম, তারা দুদিন না খেয়েছিল। ওখানে থেকে আইএসএফ এর পক্ষ থেকে রন্ধনশালা চালু করে তাদেরকে আশ্বস্ত করে দিয়ে এসেছিলাম, যতদিন না পর্যন্ত এই সমস্যা মিটছে আইএসএফ আপনাদের খাবার দায়িত্ব নেবে। এটাই আইএসএফ মনে করে, আইএসএফ চিন্তা ভাবনা এটা। ওনারা আমাদের ভোট দিল না দিল ওটা নিয়ে আমরা ভেঙে পড়ি না। আমাদের কাজ, তারা অত্যাচারিত, তারা বঞ্চিত, তারা লাঞ্ছিত, তাদের পাশে থাকতে হবে। আজকে আপনারা জানেন রক্ত অর্পণ শিবির চলছে। আমরা শুধু বছরে ভোটের সময় আসবে মামা, জ্যাঠা, খালা, মাসি, পিসি, ফুপু, চাচা, চাচি, দাদু ভোটটা দাও, ভোটের পর্ব মিটে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না, এই পলিটিক্স আমরা করি না। আমরা সারা বছর মানুষের পাশে থাকতে চাই। মানুষের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ গুলো বিধানসভার মধ্যে যেমন বলি, বিধানসভার বাইরেও আমাদের সামর্থ্য অনুযায়ী এই সমস্যা সমাধানের আমরা চেষ্টা করি। তার একটা অঙ্গ হিসাবে রক্ত অর্পণ শিবির আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন। সারা রাজ্যের অনেক রাজনৈতিক দল আছে, কারো আমি এখানে সমালোচনা করছি না, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে এত রাজনৈতিক দল থাকার শিবির করে রক্ত অর্পণ শিবির রোগীদের রক্তের যোগান দেয়। যারা শাসকে আছে, যারা বিরোধীতে আছে, আইএসএফ এর প্রধান বিরোধীতে যারা আছে, আইএসএফ এর ধারে কাছে তারা থাকতে পারে না। তারা কিভাবে ভোট নেয়? কিন্তু আমরা ভোট নেওয়ার জন্য করি না। তারা জানে ভোটের সময় আসবো, কেউ সিএ এর ভয় দেখাবে, ভয় দেখিয়ে ভোট নেবে, আর কেউ সিএ আটকাবো বলে তার নামে ভোট নেবে। কিন্তু আমরা বলি ভোটটা আমাদের কাছে বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে মানুষ পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না। সেই জন্য সারা রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা রক্ত অর্পণ শিবির করে থাকি। ভাই পিছন দিকে যারা আছে একটু বসে যান তো, তাহলে আপনাদের পেছনে যারা এখনো ভাইরা আসছে তারা তাদের দেখতে সুবিধা হবে। আর এই দিকে যারা আছেন আপনাদের অনুরোধ করবো এই দিকটা চলে আসুন, সেরে চলে আসুন। যারা ভলেন্টিয়ার ভাই আছে তারা মনে হচ্ছে বেশি গুলাচ্ছে। ভলেন্টিয়ার ভাই আমার মনে হয় বেশি গুলিয়ে ফেলছে সমস্যাটা, এখানে বেশি ভলেন্টিয়ার হয়ে গেছে আপনাদের, মানুষের থেকে বেশি ভলেন্টিয়ার আপনারা করে ফেলেছেন। সমস্যা এখানে মায়েরা ওখানে বসার জায়গা আছে, বসতে পারেন, ভাইরা বসে যান ওখানটায়। পেছনে যারা আছে তাদের দেখতে অসুবিধা হচ্ছে, বসে যান। এই যে রক্ত অর্পণ শিবির, রক্ত অর্পণ শিবিরের মাধ্যমে সমাজের সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের যে সময় রক্তের প্রয়োজন হয়, সেই রক্তের অর্পণের মাধ্যমে, শিবিরের মাধ্যমে আমরা কিছুটা হলো তাদেরকে যোগান দিই। অপদার্থ কেন্দ্রের বিজেপি সরকার আর অপদার্থ রাজ্যের তৃণমূলের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। না দেশের নিরিখে না রাজ্যের নিরিখে যে অর্থে রক্তের প্রয়োজন আছে সেই অর্থে রক্তের যোগান হয় না। কিন্তু এই রক্তের যাতে যোগান ঠিকঠাক হয়, সরকারের পলিসি নিয়ে আসা দরকার। সরকারের পলিসি নিয়ে আসেনি। আমরা যারা বিরোধী দলে আছি, অনেক এনজিওর মাধ্যমে আমরা যারা রক্তের ক্রাইসিস, রক্তের ঘাটতি মেটানোর চেষ্টা করি, অপদার্থ রাজ্য সরকার তৃণমূলের এই শুধু প্রতিহিংসা পরায়ণের কারণে আমাদের রক্তদান শিবিরগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হ্যাম্পার করার চেষ্টা করে। আমি আপনাদের বলে রাখি, রক্তের যেমন জাত হয় না, রক্তের যেমন ধর্ম হয় না, রক্তের যেমন বর্ণ হয় না, ঠিক রক্তের রাজনীতির রঙ আমরা লাগতে দেব না। কিন্তু দুঃখের বিষয়, এতদিন যেটা আমরা জানতাম না, তৃণমূল কংগ্রেসের আমলে এসে তৃণমূলের দ্বারাই আমরা একটা জিনিস জানতে পাচ্ছি, আজকের দিনেও রক্তদান শিবিরও রাজনৈতিক রং হয়ে যাচ্ছে, রক্তদান শিবিরও আমরা ওরা হয়ে যাচ্ছে। আমি অতীব দুঃখের সাথে বলি, আজকে যে সমস্ত তৃণমূলের বন্ধুরা রক্তদান শিবিরকে বন্ধ করার জন্য, এই রক্তদান শিবিরকে বানচাল করার জন্য যারা অপচেষ্টা
প্রচেষ্টা চালিয়েছিলেন, তাদেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, আপনাদেরও বলবো, মাইকের আওয়াজ যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে আপনারাও শুনতে পাচ্ছেন বা আগামীতে শুনতে পাবেন, তাদের উদ্দেশ্যও বলছি, আপনাদের পরিবারের কোনো সময় কারো যদি রক্তের প্রয়োজন হয়, নির্দ্বিধায় শঙ্করপুর অঞ্চলের নেতৃত্বে যারা রক্তদান শিবির কাজকে করছে তাদের সাথে গোপনে যোগাযোগ করবেন। আপনার পরিচয় গোপন রেখে আপনার সমস্যা হলেও আমরা আপনাদের রক্ত দিয়ে সহযোগিতা করব। আমরা আপনাদের মতোই নোংরা রাজনীতি করতে পছন্দ করি না, আর নোংরা রাজনীতি আমরাও করব না। যদি প্রয়োজন হয় বলবে, তাদের পরিচয় আমরা গোপন রাখবো, তাদের সমস্যাকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা রক্ত দিতে এসেছেন বা রক্ত দিয়েছেন বা আগামীতে দেবেন বলে চিন্তা ভাবনা করছেন, আবার অনেকে ভাবছেন রক্তদান করলে কি হবে না হবে, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি। আপনারা জানবেন, আপনারা জানলে অনেকে জানেন, অনেকে জানিয়ে দিচ্ছি, বিশ্বের যে ভয়ঙ্কর কয়েকটা রোগ আছে সেই রোগ থেকেও মুক্তি পেতে পারেন। যেমন অন্যতম ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সারের রোগ। জানেন তো, এখন একটা সময় ছিল বাড়ি মানে অমুক এলাকাতে জেলায় একটা দুটো লোকের ক্যান্সার হয়েছে জানতে পারতাম, তারপরে কি দেখলাম অমুক ব্লকের অমুক জনের ক্যান্সার হয়েছে, এখন দেখুন পাড়াতে পাড়াতে ক্যান্সার ঢুকে যাচ্ছে। ভয়ঙ্কর রোগ। WHO বলছে এই 2024 সাল চলছে, এই 2024-এর দিকে বাড়ি বাড়িতে প্রায় একটা করে ক্যান্সার রোগী হয়ে যাবে। কত ভয়ঙ্কর রোগ, বুঝতে পেরেছেন? এই ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত রক্তদান করলে। মেডিকেল সায়েন্স বলছে কোন ব্যক্তি যদি, কোন পুরুষ যদি 90 দিন ছাড়া, কোন মহিলারা যদি 120 দিন ছাড়া রক্তদান করে, সে ক্যান্সার রোগ থেকে সে মুক্তি পেতে পারে। আরো মেডিকেল সায়েন্স বলছে বিশ্বের 5 নম্বর ভয়ঙ্কর ব্যাধি, ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে স্ট্রোক। আমরা অনেক সময় দেখিয়েছি, শুধু বয়স্ক নয়, আমাদের মতো বয়সী 30 বছরের ছেলেরা স্ট্রোকে হয়ে যাচ্ছে, 40 বছর, 35 বছর, 28 বছর, 30 বছর বৃদ্ধরাও তো হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকে মারা যায়, বা অনেকে মারা না গেলেও যে কজন বেঁচে থাকে, সেই বেঁচে থাকার মধ্যে প্রায় 70% মানুষ শারীরিকভাবে আর সক্ষম থাকে না, শারীরিকভাবে অক্ষম হয়ে যায়। এই রোগ থেকেও যদি আমরা আপনি বাঁচতে চাই, মেডিকেল সায়েন্স বলছে প্রতি পুরুষ প্রতি 90 দিন ছাড়া ছাড়া, মহিলারা 120 দিন ছাড়া ছাড়া যদি রক্তদান করে, তাহলে এই রোগ থেকে মুক্তি পেতে পারে। তাহলে রক্তদান করলে যেমন সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, ঠিক একই ভাবে রক্তদান করলে আপনার আমারও স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়ে ভাবছেন রক্তদান করবেন কি করবেন না, ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, রক্তদান করে আপনি যে আজকে রক্তদান করবেন, সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে ওই রক্তটা ফিরে আসবে, আপনার শরীরে এই রক্তটা আবার তৈরি হয়ে যাবে, এবং সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত আছেন, দূরে কাছে আছেন, এখনো ভাবছেন রক্তদান করব কি করব না, তাদের উদ্দেশ্যে বলছি, এগিয়ে আসুন। এই শঙ্করপুর অঞ্চল কমিটির উদ্যোগে যে রক্ত অর্পণ শিবির চলছে, আপনাদের মূল্যবান রক্ত দিয়ে এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছান। সাথে সাথে আপনার রক্তে অন্যের প্রাণও বাঁচতে পারে, তারও সহযোগী আপনারা হন। দুঃখ লাগে, এই রক্তদান শিবিরকে নিয়েও রাজনৈতিক চাপানুতোর চলছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এখানে যারা রক্তদান করছেন, আজকে প্রায় 500-এর অধিক, 500-এর কাছাকাছি অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে, আমাদের রক্তদান হয়েছে, এখন রক্ত নেওয়া চলছে, আপনারাও দেবেন, নিশ্চিতভাবে আরো মানুষ দেবে। আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা উপস্থিত হয়েছেন, সাথে সাথে শঙ্করপুর অঞ্চল কমিটির মানুষদেরকে বলবো, আপনারা 90 দিন পরে আপনাদের সামনে যে রক্তদান শিবির হবে, সেখানে গিয়ে রক্তদান করবেন। আইএসএফ যদি না করে, তাহলে কি করবেন আপনারা?
দেবেন না নাকি? না, ওই রকম ব্যাপার না। আমি আপনাদের বলি, অনেক মন্দির কমিটি, অনেক মসজিদ কমিটি, অনেক দুর্গা উৎসব কমিটি, অনেক ঈদগাহ কমিটি, অনেক নবী দিবস কমিটি, অনেক মাদ্রাসা কমিটি, অনেক জলসা কমিটি, অনেক পলিটিক্যাল পার্টি, অনেক নন পলিটিক্যাল পার্টি, অনেক এনজিওর মাধ্যমেও রক্ত অর্পণ শিবির হয়। আমি আপনাদের বলবো, আইএসএফ এর আমি চেয়ারম্যান, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলবো, আপনাদের আমি উৎসাহিত করছি, 90 দিন পরে দেখবেন যদি আপনাদের চোখের সামনে আইএসএফ রক্তদান শিবির না দেয়, ওখানে যে কোনো ধর্মীয় সংগঠন যদি রক্তদান শিবির করে, অনেক এনজিও যদি করে, অনেক পলিটিক্যাল পার্টি যদি রক্তদান শিবির করে, এমনকি যদি তৃণমূলে রক্তদান শিবির করে, আপনারা নির্দ্বিধায় গিয়ে তৃণমূলের ক্যাম্পে গিয়ে রক্ত দেবেন। আমরা রক্ত নিয়ে রাজনীতি কোনো করতে চাই না, কারণ তৃণমূলের বন্ধু আজকে ডিস্টার্ব করছে। তার যদি তাদের পরিবারের যদি কারো রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে গিয়ে বলবে কি যে দাদা আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলের রক্ত দাও? বলবে না। বলবে দাদা আমি তৃণমূল করি, অতৃণমূলের রক্ত আমরা নেব না, বলবে। তখন কি বলবে? রক্তের অমুক গ্রুপ, আমার অমুক গ্রুপের রক্তের প্রয়োজন আছে, তাড়াতাড়ি দেন। যদি বিনামূল্যে না পাই 2-10 হাজার টাকা দিয়ে দেবো, অসুবিধা নেই, রক্ত আমার লাগবে। তো তার যখন প্রয়োজনে রক্তের যখন প্রয়োজন হয়, তখন রক্তের রাজনৈতিক পরিচয় দেখতে চায় না যারা। রক্তদান শিবির করলে কিভাবে রক্তদান শিবিরকে ভেটো দেওয়া যায়, কিভাবে রক্তদান শিবিরকে ডিস্টার্ব করা যায়, তার জন্য এত উঠে পড়ে লাগে কেন? সেই সমস্ত অপদার্থদের বলবো, সেই সমস্ত সমাজ বিরোধী আমি মনে করি তাদেরকে বলবো, একটু দেখুন সন্দেশখালীর দিকে, একটু দেখুন বীরভূমের দিকে, একটু দেখুন পার্থবাবুর দিকে, একটু দেখুন জ্যোতিপ্রিয় বাবুর দিকে, একটু দেখুন মানিক বাবুর দিকে। ওই লাইনে এখন অনেক আছে, তারা একটা সময় দাপিয়ে বেড়াতো, আজকে তারা জেলের ভাত খাচ্ছে। যারা অন্যায় করছেন সমাজে, এখন ক্ষমতা, শাসকের ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন, সময় আসছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিয়ে হবে, আইনের মাধ্যমে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে। একটা কেউ ছাড় পাবে না। পঞ্চায়েত থেকে শুরু করে, সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, উন্নয়নের নামে যে টাকা আসছে, যারা আজকে ক্ষমতার দম্ভ দেখিয়ে উন্নয়নের নামে কাটমানি খেয়ে মানুষের ট্যাক্সের টাকাকে যারা আজকে কাটিং করে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, কানটা কারা করে শুনে রাখুন, একদিন না একদিন আপনার বিচার আমরা আইনের মাধ্যমে করব। আজকে জনগণের টাকা আত্মসাৎ করে আপনি প্রাসাদ সম বাড়ি বানাতে পারেন, জমি জায়গা কিনতে পারেন, গাড়ি ঘোড়া কিনতে পারেন, সময় আসবে কমিশন বসানো হবে, ওগুলোর হিসাব করা হবে, সব মালটাই আইনের মাধ্যমে নিলামে তোলা হবে। তার বড় বাড়ি, তার বড় গাড়ি, তার জমি জায়গা সবই নিলামে তোলা হবে। আইন মাফিক সেটা নিলামে তুলে ও টাকাটা আবার কোষাগারে দিয়ে ও টাকা দিয়ে আজ জনগণের উন্নয়ন হবে, একটাও ছাড় পাবে না। আর তাদেরকে কোথায় হবে? জেলের, তাদেরকে জেলের ভাত খাওয়ানো হবে, ছাড়ের কোনো জায়গা নাই। আজকে পঞ্চায়েতে উন্নয়নের নামে যে টাকাটা আসছে, সেটা কি হচ্ছে? সেটা লুট হয়ে যাচ্ছে। সেটা কোথায় যাচ্ছে? কাটমানি হয়ে নেতাদের পকেটে চলে যাচ্ছে। আর নেতারা কি করছে? টাকা দিয়ে বাড়ি গাড়ি জমি জায়গা বানাচ্ছে। অপেক্ষা করুন, একটা একটা সব একটা একটা হিসাব বুঝে নেওয়া হবে, একটাও ছাড় হবে না। সব বেটাকে ধরা হবে, কমিশন বসানো হবে, ওই সম্পত্তিগুলো নিলামে তোলা হবে, তুলে যে টাকা হবে সেটা রাজ্যের, সেটা কোষাগারে জমা দিয়ে ও টাকা দিয়ে আবার জনগণের উন্নয়ন হবে। আমাদের টাকা আমরা আবার আমাদের উন্নয়নে লাগাবো। ওই জন্যই তো এত ভয় পাচ্ছে। এই মথুরাপুরের কথা বলছি, লোকসভার এলাকার কথা বলছি, দেখবেন বিজেপি করবেন, তৃণমূল অত ডিস্টার্ব করবে না। এই করছে, একটু চোখ কান খুলে দেখুন, বিজেপির পতাকা উঠবে, তৃণমূলের কোনো ডিস্টার্ব নাই। ও জানে যত বেশি করে বিজেপির পতাকা উঠবে, সংখ্যালঘুদেরকে তত ভয় খাওয়াতে পারবো, তত ভোটটা আমার পকেটে রাখবো। খোঁজ নিলে দেখা যাবে বিজেপির লোক নয়, তৃণমূলই বিজেপির পতাকা রাতারাতি বেঁধে দিচ্ছে, আপনাদের ভয় দেখাবে বলে অনেকজনকে। আর আইএসএফ এর পতাকা উঠলে
আইএসএফ কে ডিস্টার্ব করা হচ্ছে। কারণ আইএসএফ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কথা বলছে। ফেক এসটিএসসি সার্টিফিকেট করে দিচ্ছ তোমরা। যারা এসটিএসসি নয়, এসটিএসসি কোটায় চাকরি করছে, তার বিরোধিতা করলে আইএসএফ এর উপরে রাগ হচ্ছে না? ওয়াকফ সম্পত্তি দুর্নীতি হচ্ছে, তার বিরোধিতা করলে রাগ হয়ে যাচ্ছে না? দেবত্ব সম্পত্তি, যেটা হিন্দু সমাজের মানুষের সম্পত্তি, সরি ধর্মীয় সম্পত্তি, যেটা হস্তান্তরযোগ্য নাই এই শাসনের আমলে, এই শাসকের আমলে, সেটাও বিক্রি হয়ে যাচ্ছে, তার বিরোধিতা করলে নওশাদ সিদ্দিকী আইএসএফ খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য আইএসএফ এর পতাকা লাগাতে দেওয়া যাবে না। ভাই সময় স্বল্প, প্রচন্ড রৌদ্র, আপনাদেরকে আর বেশি টাইম নেব না। রক্তদান উৎসবটা যেটা চলবে, রক্তদান চলবে। বক্তব্য আমি শেষ করছি, শুধু এইটুকু আপনাদের মনে রাখার কথা বলছি। এর লোকসভার নামটা কি ভাই? একটু জোরে বলুন। এবার চুপচাপ কি হবে? একটু জোরে বলুন। চুপচাপ চুপচাপ মথুরাপুর লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি। ভোটটা আসবে তো? মায়েরা আসবে তো? না মায়েদেরকে 1500-র বদলে 1000 টাকা দিয়েছে বলে বলবেন হবে না? ভোটের সময় বাড়িয়ে কি ভোটের সময় বাড়াবে না ওটা বড় কথা নয়। মায়েদের হাতে কাজ দিতে হবে, মাস গেলে যাতে 5,000-এর আশপাশে ইনকাম করতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করব। মথুরাপুরকে আমাদেরকে উপহার দিন, দেখবেন ওরা করতে বাধ্য হবে। 1000 টাকায় কি হবে? তেল রসুন আদার দাম দেখেছেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। মায়েরা কম করে 5000 টাকা আর কম বেশি মাস গেলে ইনকাম করবে, তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করাবো। তাই আপনাদের বলবো, এই ভোট আসছে, তৃণমূল প্রচুর চাপ দিতে পারে, মিথ্যা কেসের অনেকের নামে দিতে পারে। যদি ভয় দেখায়, আমি নির্দ্বিধায় আপনাদের বলছি, প্রয়োজনে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের মিছিলে যাবেন, কোনো সমস্যা নাই, আমি বলছি আপনাদেরকে। কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি করবেন? জোরে বলুন। ইভিএম মেশিনের সামনে যদি ঝান্ডা ধরে যেতে পারে, প্রথম দিকে একদম দাঁড়াবেন তৃণমূলের মিছিলে, নাহলে আপনি গরিব মানুষ, আপনার রুজি রুটি বন্ধ করে দিতে পারে, কোনো সমস্যা নাই। তৃণমূলের মিছিলের প্রথম সারিতে গিয়ে কাঁধে ঝান্ডা নিয়ে যাবেন। কিন্তু যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন, সব ভুলে যাবেন, বড় ভাইয়ের কথাটা মাথায় রাখবেন আর খামে ছাপ দেবেন। হবে তো নাকি? এই ভোট আসছে, অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, ওর কারো কথাই ভুল মাথা দেবেন না। ভোট আসবে, সিএ এর ভয় দেখাবে। 2019 সালে সিএ যখন হচ্ছিল, এইখানকার এমপি তখন কি করছিল, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে না? এমপি কে পাঠিয়ে লাভটা কি হয়েছে? যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্টে বিল পাস হচ্ছিল, এই এমপি, তৃণমূলের এমপি তখন কি করছিলেন? এই সময় এসেছে প্রশ্ন করার। এই আবার বিজেপি তৃণমূলের বাইনারি করতে চাইবে, অত দেখার দরকার নাই। মথুরাপুর থেকে আমরা শিডিউল কাস্ট একটা, অর্থাৎ দলিত সমাজ থেকে আমরা আমাদের কোনো ভাই বা কোনো বোনকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। তিনি সিএ এর বিরোধিতা যেমন করবেন, কৃষকদের বিলের বিরোধিতা করবেন, জনগণের বিরুদ্ধে যে বিলগুলোই আসবে তারই বিরোধিতা করবে। হবে তো নাকি? ওই কে 42টা পাচ্ছে, কে 370টা পাচ্ছে, কে 543টা পেয়ে গেল, ও আমাদের দেখার সময় নাই। আমরা আমাদের এখান থেকে এক বাঘকেই পাঠাবো, এক বাঘই ওই মোদি আসুক আর রাহুলজি আসুক, যে অন্যায় করবে তারই ঘুম আরাম করে দেবে। সে যে কে আসবে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক বা বিজেপি আসুক, আমি চাইবো তো বিজেপি পরাস্ত হোক, কিন্তু বিজেপিকে পরাস্ত করার জন্য যাদের প্রতি ভরসা করছি তারা করবে তো? তারা করবে তো? মনোজ বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে। আমরা দেখছি যখনই তৃণমূল বিপদে পড়ে তখনই বিজেপি দ্বারস্থ হয়ে যাচ্ছে। এরা কি করবে? তার প্রমাণ স্বরূপ অনেক আছে। নোটিফিকেশন আসলে ভোট প্রচারে আসবো, তখন বলবো। তবে একটা কথা আমি বলে রাখি, এটা মাথা থেকে সরিয়ে দেন। শুধু এতটুকু ভাবুন, বিজেমূলকে আমাদেরকে হারাতে হবে। কি করতে হবে? বিজেমূলকে হারাতে হবে। বিজেপি
আর তৃণমূল এরা হচ্ছে বিজেমূল, এদেরকে হারাতে হবে। এই মথুরাপুরের মানুষজনদের বলবো, যারা তৃণমূলের অত্যাচারের কারণে যারা ভাবছে বিজেপিকে ভোট দিলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচবেন, সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যে বলছি তৃণমূল আর বিজেপি আলাদা নয়। যদি আপনারা তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চান, আসুন আইএসএফ এর ছায়াতলে। আইএসএফ এর কোন নেতা তৃণমূলের নেতার সাথে বসে চা খায় না রাজ্য স্তরে। হ্যাঁ, আমরা বলি বুথ স্তরে চা খাক, কারণ লড়াই শুধু বুথ স্তরে হবে, মাথা বুথ স্তরে ফাটাবে আর বড় নেতারা এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে, এটা হতে দেওয়া যায় না। যদি বড় নেতা এসি ঘরে বসে চা খায়, ছোট নেতারাও বুথ স্তরে নন এসিতেও চা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলেই তো এসি ঘরে চা খাওয়ার দামটা থাকবে। যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো, তারাও কিন্তু দিবা স্বপ্ন দেখছেন। বিজেপিকে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানোর জন্য একটা এমপি থেকে 18টা এমপি হয়েছিল। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো বলে দুটো এমএলএ থেকে 77টা এমএলএ হয়ে গেল। বিজেপি তো আপনার দরজার কাছে চলে এসেছে। আর কবে ঠেকাবেন? যিনি ঠেকাবার দায়িত্ব নিচ্ছে তিনি নিয়ে চলে আসছেন, এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই সময় এসেছে। ও বিজেপি তৃণমূল বুঝি না আমরা। আমাদের কাজ কি হবে? মথুরাপুর থেকে আমরা এমন এক আমার দলিত বোনকে বা ভাইকে পাঠাবো যে মানুষের অধিকারের কথা বলবে। পার্লামেন্টে গিয়ে দলিত আদিবাসী থেকে শুরু করে, কুর্মী থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে সর্বোপরি নাগরিক অধিকারের কথা বলবে, তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো। প্রস্তুত আছেন তো নাকি ভাই? যদি বলে বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোট দাও, ওদের কথাই শুনবেন? 2019 সালে কিন্তু বলেছিল বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোট দাও। আমরা সকলে ভোট দিয়েছিলাম, কিন্তু যাকে ভোট দিলাম সে কি বিজেপিকে আটকাতে পারলো? সে তো 77টা ঘরের মধ্যে আরো ঢুকিয়ে দিল। তো এইবার এসেছে আপনাকে আপনার লড়াইটা লড়ে নিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে দলিত, আদিবাসী, মুসলিম, পিছড়ে বর্গের মানুষজন ঐক্যবদ্ধ হতে হবে, হয়ে অধিকারের নিরিখে ভোট হবে। তো মথুরাপুর থেকে আমাদের প্রার্থীকে আমরা খাম চিহ্নে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে কোথায় পাঠাবো? পার্লামেন্টে। দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে পাঠাবো। অনেকে অনেক কিছু বলবে যে একটাই কি করবে, যদি একটাই যায় এটুকু বলে দেবেন 294টা আছে, বাকি তো 293টা বিজেমূল। একটাই সংযুক্ত মোর্চা তো আইএসএফ এর আছে, একটাকে নিয়ে মমতা ব্যানার্জি পেরেশানে আছে। তো আমরা এই মথুরাপুর থেকে এমন এক বাপের বেটা, এমন এক বাপের বেটিকে পাঠাবো, ওই 243টার মধ্যে 543-এর জায়গায় 542 জন একটাকে নিয়ে পেরেশান থাকবে। যদি বলেন একটা পাঠিয়ে কি করবে, ওকে বলবেন ওই একটাই বাকি 542-এর ঘুম হারাম করে দেবে, যেটা বিধানসভায় দিদিমণি বুঝতে পারছেন। মানুষের কথা বলতে হবে, পিছনে টিউনিং করতে দিলে হবে না। পশ্চিমবাংলার বিধানসভায় 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে। চোপড়ায় যে ঘটনা ঘটলো, সারা রাজ্যে আদিবাসীদের জল জমি জঙ্গল নিয়ে যে স্বাভাবিক অধিকারের উপরে যে হস্তক্ষেপ করছে, কারো মুখে বলি নাই, বলছে কি আইএসএফ এর সংযুক্ত মোর্চার বিধায়ক, কারণ পিছনে টিউনিং করার জায়গা নাই। তো মথুরাপুর থেকে আমরা যাকে পাঠাবো পেছনে কোনো টিউনিং হবে না, সে গিয়ে মানুষের কথা বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ থেকে ভোটের কাজে লেগে পড়ুন। বাড়ি বাড়ি যাবেন, একটা কথাই বলবেন, যেটা এখানে শুনলেন আপনারা, যে বাড়িতে বাড়িতে বলবেন তৃণমূল যদি ভয় দেখায় ওদের মিটিং মিছিলে যেখানে ইচ্ছা যান, কোনো সমস্যা নাই। শুধু ইভিএম মেশিনের কাছে যাবে, যেখানেই খাম চিহ্ন দেখবেন সেখানেই। তবে একটা কথা বলি, তৃণমূল কিন্তু অনেক ফান্দা ফাঁদে। তার মধ্যে বলছি, গ্রামের আমরা মানুষজন তো আমরা স্বাভাবিকভাবে একটু সহজ সরল। আমার ক্ষেত্রে হয়েছিল ভাঙড়ে, তৃণমূল গ্রামে গ্রামে গিয়ে বলছে, তৃণমূল সেজে যায়নি, ওদের লোক পাঠিয়ে বলছে যে তোমার দেবে, ওপরে সুইচটা টিপে অন করে যাকে ইচ্ছা ভোট দেবে। মানে বুঝতে পেরেছেন? ওপরে তো ওদেরটা ছিল ভাঙড়ে, বলছে ওপরে সুইচটা টিপবে, তারপরে যাকে ইচ্ছা ভোট দেবে। এটা না আপনাদের এলাকায় নেই, প্রচারটা করতে পারে। বললো কোনো সুইচে হাত দেবে না, সব কারেন্ট মারবে। কি বলবে? যে সুইচে হাত দেবে কারেন্ট মারবে, শুধু খাম চিহ্নে হাত দেবে কারেন্ট মারবে না।
ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য খাম চিহ্নিত বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এটা বাড়ি বাড়িতে গিয়ে আজকের পর থেকেই নোটিফিকেশন 10 তারিখ 15 তারিখ কবে হবে দেখার দরকার না, আপনারা ভোট প্রচারে লেগে যান। মথুরাপুরে আমরা প্রার্থী দিচ্ছি, আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করানোর জন্য সবাই পার্টির নেতা, সবাই পার্টির কর্মী হয়ে যান। দায়িত্ব নিতে হবে। এখানে হাজার খানেক মানুষ এসেছে, আপনাদের কাজ হবে হাজারটা বাড়িতে গিয়ে এই কথাটা আজকেই পৌঁছে দেওয়া। যারা বিভিন্ন কাজের জন্য এখানে এসে পৌঁছাতে পারেনি তাদের বাড়িতে পৌঁছে দেন যে ভাইজান মথুরাপুরে প্রার্থী দিচ্ছে, আর সিম্বলটা আমাদের কি হচ্ছে, কি সিম্বল, খামটাতে দেখবেন আর এখানে দেবেন। অন্য কোনো সুইচে হাত দেওয়ার দরকার নাই। অন্য কোনো সুইচে হাত দিলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, করে দিচ্ছে। অনেক সুইচে হাত দিয়েছি স্বাধীনতার 75 ধরে, 76 বছর চলছে স্বাধীনতার। 1952 সাল থেকে বিভিন্ন সুইচে হাত দিয়ে এসেছি, যত হাত দিয়েছি তারাই আমার তত ক্ষতি করেছে। এবার সময় এসেছে খাম চিহ্নে হাত দেব, আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই সুরক্ষিত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারো প্রয়োজনে পা দেওয়ার দরকার নাই। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার এবং বিজেপিকে আমরা বাংলা থেকে উৎখাত করব।